এই নাও রহমত, এটা রাখো। তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও। মেয়ের সঙ্গে তোমার দেখা হলে তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হবে। শুক্রিয়া বাবু, খোকি বোধ ভালো থাকবে, খোকি বোধ ভালো থাকবে বাবু। पठान का दुआ बापू, बाप का दुआ बापू, खोकी बहुत भालो থাকবে। नूरे खुदा दिखा दे दिलासा तू जरा। खुदा हाफिज बाबू। রহমত চোখের জল মুছে বিষণ্ণ পায়ে চলে গেল। গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। মা, ও মা, কি হয়েছে? আমি এখন কাজ করছি। মা, তুমি কি কাজ করছো? মিনি, আমাকে বিরক্ত করিস না। আচ্ছা, বাবাও কাজ করে, তুমিও কাজ করো, কার কাজ বেশি? বাবার এখন কাজ নেই, যা গিয়ে বাবাকে বিরক্ত কর। আমার ছোট্ট মেয়ে মিনি, বয়স তার 5, কিন্তু এই ছোট্ট বয়সেও সে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করে ভাষা শিখতে মিনির লেগেছিল মাত্র 1 বছর। তারপর থেকে সে যতক্ষণ জেগে থাকে, যতক্ষণ না তার ছোট্ট 2 চোখের পাতায় ঘুমের রেশ ভর করে, সে এক মুহূর্তও চুপ করে থাকে না। তার মা অনেক সময় ধমক দিয়ে তার মুখ বন্ধ করে দেয়, কিন্তু আমি তার বাবা সেটা পারি না। মিনি চুপ করে থাকলে এতটাই অস্বাভাবিক লাগে যে আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্যই আমার সঙ্গে তার কথোপকথন বেশ উৎসাহের সাথে চলে। এই জন্যই আমার সঙ্গে তার ভাব খানিক বেশি। সকালবেলায় আমার নভেলের 17 নম্বর পরিচ্ছেদে হাত দিয়েছি, এমন সময় মিনি ঘরে ঢুকে এলো। আমাকে কোনো কথা বলতে না দিয়ে নিজেই শুরু করে দিল। জানো বাবা, রামদয়াল না কিচ্ছু জানে না। কেন? কি করেছে সে? আমি বাইরে খেলছিলাম, ওই গাছটায় অনেকগুলো কাক ছিল। ও জানো কাককে বললো কৌয়া। ওকে বোকা না, কিচ্ছু জানে না। আমি পৃথিবীতে যে কত রকমের ভাষা আছে, সেসব ভাষার বিভিন্ন ধরন নিয়ে তাকে কিছু জ্ঞান দান করব ভাবলাম, কিন্তু আসলে বললাম, মিনি, আসলে আমরা যাকে কাক বলি, জানো বাবা, ওই ভোলাটা না যা খুশি তাই বলে। নানা রকমের ভাষা নিয়ে আমার আর কথা বলা হলো না, কারণ মিনি অন্য প্রসঙ্গে চলে গেছে। বাবা, ভোলা কি বলছিল জানো? কি বলছিল? ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিচি মিচি বকতে পারে, শুধু বকে, দিন রাত বকে। এই বিষয়ে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করে মিনি হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, মা তোমার কে হয়? শালিকা। কি বললে? মিনি, তুই ভোলার সঙ্গে খেলা কর, আমার এখন কাজ আছে। মিনি কিন্তু গেল না। আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে পড়ল। তারপর নিজের 2 হাঁটু আর হাত নিয়ে কি সব আগডুম বাগডুম খেলতে শুরু করে দিল। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, একটা বাঘ ভাত খেলো মাছ দিয়ে। মিনি নিজের খেয়ালের খেলায় মেতে উঠল, আর আমি আমার 17 নম্বর পরিচ্ছেদে মন দিলাম। আমার কলম চলতে শুরু করলো,
আর সেই কলমের আঁচড়ে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে নিয়ে অন্ধকার রাতে কারাগারের উঁচু জানলা থেকে নিচের নদীর জলে ঝাঁপ দিতে উদ্যত হলেন। আমার এই ঘরটা একেবারে রাস্তার পাশে। কাবুলিওয়ালার ডাক শুনে মিনি আগডুম বাগডুম খেলা থামিয়ে জানলার ধারে ছুটে গেল। তারপর চিৎকার করে ডাকতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। এক লম্বা কাবুলিওয়ালা মৃদুমন্দ পায়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। পরনে ময়লা ঢিলা কাপড়, মাথায় পাগড়ি, ঘাড়ে একটা ঝুলি, হাতে 2-4টে আঙুরের বাক্স। তাকে দেখে আমার কন্যারত্নের মনে যে কিরকম ভাবের উদয় হলো তা বলা শক্ত। কিন্তু মিনি তাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করে দিল। আমি ভাবলাম এখনই ঝুলি ঘাড়ে একটা আপদ এসে উপস্থিত হবে। আমার 17 নম্বর পরিচ্ছেদটা আর শেষ হবে না। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। क्या हुआ खोकी, কি নেবে তুমি? এদিকে কাবুলিওয়ালাকে দেখে আমার ছোট্ট মিনি ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। আর তার চিহ্ন দেখতে পাওয়া গেল না। আসলে মিনির মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে কাবুলির ওই ঝুলিটার ভেতর খোঁজ করলে ওর মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে। এদিকে কাবুলিওয়ালা এসে হাসি মুখে আমার সামনে দাঁড়ালো। আমি ভাবলাম, যদিও আমার 17 নম্বর পরিচ্ছেদে প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তবু লোকটাকে ঘরে ডেকে এনে তার কাছ থেকে কিছু একটা না কিনলে ভালো দেখায় না। আসসালামু আলাইকুম বাবু। বসো বসো। তুম क्या लेगा বাবু? কি এনেছো আজ? উমদা পিস্তা আছে, বাদাম আছে, কিশমিশ ভি আছে। আমি কিছু জিনিস কিনলাম। তারপর জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? हमारा नाम रहमत। রহমত? তুমি তো দেখছি বাংলাটা বেশ শিখে নিয়েছো। बोलने में थोड़ा तकलीफ हुए তবে বুঝতে পারি। হ্যাঁ, এখানে কোথায় থাকো তোমরা? बहुत नजदीक एक घर किराए पे लेके কয়েকজন থাকি। এদিক ওদিকের 5টা কথা নিয়ে আমাদের গল্প শুরু হলো। আব্দুর রহমান, রুশ, ইংরেজ প্রভৃতিকে নিয়ে সীমান্ত রক্ষা নীতি সম্বন্ধে গল্প চলতে লাগলো। অবশেষে উঠে যাবার সময় সে জিজ্ঞেস করলো, বাবু তোমার লড়কি কোথায় গেল? ডাকছি। মিনি, এই মিনি, মিনি। রেনে দো বাবু, রেনে দো। আরে না না, তুমি বসো, আমি ডেকে আনছি। আমি ভাবলাম কাবুলিওয়ালাকে নিয়ে মিনির অমূলক ভয় ভাঙানোটা দরকার, তাই ভেতর ঘরে গেলাম ওকে ডেকে আনার জন্য। মিনি, চল মা, একবার বাইরে চল। না বাবা, আমি যাব না। কিচ্ছু হবে না, ভয় কিসের, আমি আছি তো, চল আমার সাথে। আমি ভেতর ঘর থেকে মিনিকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলাম। মিনি আমার গা ঘেঁষে দাঁড়ালো। কাবুলির মুখ আর ঝুলির দিকে সন্দিগ্ধ চোখে তাকিয়ে রইল। রহমত কাবুলিওয়ালা মিনিকে দেখে বলল, खोकी आओ, पास आओ। ওই লালে দিজান, আমার পাস आओ। ডর লাগছে কি? মিনি এখনো আমার গা ঘেঁষেই দাঁড়িয়ে রয়েছে। রহমত ঝুলির ভেতর থেকে কিশমিশ খোবানি বের করে তাকে দিতে গেল। ये लो खोकी, ले लो, ओ ले लो बच्चा। মিনি কিছুতেই নিল না। দ্বিগুণ সন্দেহের সঙ্গে আমার হাঁটুর কাছে আড়াল হয়ে রইল। প্রথম পরিচয়টা এমনি ভাবেই গেল। মিনির আড়ষ্টতা আমি কাটাতে পারলাম না। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। একদিন সকালবেলায় বাড়ি থেকে বেরোনোর সময় দেখি আমার কন্যা দরজার সামনে বেঞ্চির উপর বসে অনর্গল কথা বলছে। কাবুলিওয়ালা তার পায়ের কাছে বসে হাসি মুখে শুনছে আর মাঝে মাঝে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোআঁশলা বাংলায় ব্যক্ত করছে। তুমি কি জানো চাঁদ মামা কোথায় থাকে? চন্দা? চন্দা না, চাঁদ। দেখ, তুমি কিচ্ছু জানো না। চাঁদ মামার কাছে একটা বুড়ি আছে, ও চরকা কাটে, জানো? চরখা? বুড়ি औरत। অজগর আসছে তেরে, তারপর কি বলো তো? हम तो नहीं जानता खोकी। দাঁড়াও, আমি শিখিয়ে দিচ্ছি, শোনো। অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। ওয়ে, ওয়ে, ওজো,
ओ हमसे नहीं होगा मेरा बच्चा, बहुत मुश्किल। মিনির 5 বছরের জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি। আমি খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করলাম। হঠাৎ দেখি ওর ছোট্ট আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। আমি রহমত কাবুলিওয়ালাকে বললাম, রহমত, মিনির কোলে এগুলো কি? थोड़ा सा बादाम। এগুলো কি মিনি চেয়েছে তোমার কাছে? আরে नहीं नहीं बाबू, আমি আমার তরফ থেকে দিয়েছি খোকিকে। এরকম করে আর দিও না। আর এই নাও, এটা রাখো। তোবা তোবা, গুস্তাখি মাফ বাবু, আমি পয়সা নিতে পারবো না। না রহমত, তা হয় না। এ তোমার বিক্রির জিনিস, এভাবে দেওয়া উচিত নয়। তুমি ওটা রাখো। রহমত অসংকোচে আধুলি গ্রহণ করে ঝুলিতে ঢোকালো। আমি বেরিয়ে গেলাম। জানো কাবুলিওয়ালা, আমি যেতে যেতে শুনলাম মিনি আর রহমতের গম্ভীর আলোচনা চলছে। তার নাম হলো লক্ষ্মীকান্ত। সেদিন বাড়িতে ফিরে এসে দেখি 16 আনা গোলযোগ বেঁধে গেছে। মিনির মা একটা সাদা চকচকে গোলাকার পদার্থ নিয়ে ভৎসনার স্বরে মিনিকে জিজ্ঞেস করেছেন, এই টাকা তুই কোথায় পেয়েছিস বল? কাবুলিওয়ালা দিয়েছে। সত্যি করে বল মিনি, কোথায় পেয়েছিস? বললাম তো, কাবুলিওয়ালা দিয়েছে। কাবুলি দিল? কাবুলিওয়ালার কাছ থেকে তুই আধুলি কেন নিতে গেলি? আমি চাইনি মা, ও নিজেই দিল। এমনি এমনি ও তোকে টাকা দিল আর তুই নিয়েও নিলি? আমি বুঝলাম মিনির বিপদ আসন্ন। এবার মায়ের কাছ থেকে তাকে উদ্ধার করতেই হবে। আমি বললাম, কি হয়েছে? এত গোলমালের কি আছে? এই যে তোমার মেয়ে কোথা থেকে এই টাকা পেয়েছে সত্যি করে বলছে না আমাকে। এটা তো আমি সকালে রহমতকে দিয়েছিলাম। ও মিনিকে বাদাম কিশমিশ এসব দিয়েছিল, আমি তাই টাকা দিয়ে গিয়েছিলাম। তা সেই টাকা সে আবার মিনিকে দিয়ে দিল কেন? হ্যাঁ, টাকা যদি তার নাই নেওয়ার থাকতো তাহলে সে তো তোমাকে সঙ্গে সঙ্গে ফেরত দিতে পারতো। আরে বাবা, হয়তো আমাকে ফেরত দিতে সংকোচ হয়েছিল। ভেবেছিল আমার মুখের উপর টাকাটা ফিরিয়ে দেওয়া মানে আমাকে অপমান করা হবে, তাই মিনিকে দিয়ে দিয়েছে। কি জানি বাবা, কিছুই বুঝতে পারি না। একে তো রোজ এই কাবুলি আসে। রোজ? রহমত রোজ আসে? হ্যাঁ, রোজই মিনিকে কি সব দিয়ে টিয়ে যায়। আমি কিছু বুঝি না বাপু। তোমার মেয়ে যে ওর সাথে কি খেলা খেলে আর কি গল্প করে কে জানে। মিনি এতক্ষণ চুপ করেছিল, এবার সে আমাকে বলল, জানো বাবা, ও আমায় কি বলেছে? ও বলেছে, চল মিনি, আমরা একটু বাইরে যাই, বাইরে গিয়ে তোর গল্প শুনব। মিনির মা খানিক রেগে আছেন। এই অবস্থায় রহমতের প্রসঙ্গ নিয়ে আলোচনা করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। আমি তাই মিনিকে নিয়ে বাইরে বেরোলাম। হ্যাঁ রে মিনি, রহমত রোজ আসে? রোজ তোকে কিছু না কিছু দিয়ে যায়? হ্যাঁ। কি দেয়? পেস্তা, কিশমিশ? হ্যাঁ তো, জানো বাবা, ও বলেছে ওর কাছে বড় একটা ঝোলা আছে। অনুভব করলাম রহমত কাবুলিওয়ালা প্রায় প্রত্যেক দিন পেস্তা বাদাম ঘুষ দিয়ে আমার ছোট্ট মেয়ে মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করে নিয়েছে। আরও বেশ কিছু মাস কেটে গেছে। আজ সকালে বাড়িতে কিছু লেখালেখির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, তবু মন বসছে না। আমার এই লেখার টেবিলের পাশের জানলা দিয়ে শরতের আকাশটাকে দেখছি, আর বারবার আমার মন কেমন যেন ঘুরে বেড়াতে চাইছে। হঠাৎ শুনলাম রহমতের গলা। মিনির সঙ্গে তার রোজের গল্প চলছে। দুই অসমবয়সী বন্ধুর আলাপ জমে উঠেছে বেশ। মিনি বলছে, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ওই ঝুলির মধ্যে আজ কি আছে? ओए हम आज झोली के अंदर हाथी लेके आया। যা, হাতি তো বড়, তোমার ঝুলির মধ্যে ঢুকলো তাহলে কি করে? এটা হাতির বাচ্চা আছে, তোমার মতো ছোটা। যা, আমি তো মানুষ, আমার মতো কি করে হবে? रास्ता दिए आते आते देखलाम हाथी का बच्चा सो रहा था, तो আমি ওকে বললাম খোকির বাড়ি যাবে? তো সুর হিলিয়ে বলল কি হ্যাঁ যাবে। আমি ওকে ঝোলির ভিতরে নিয়ে নিলাম।
হাতি আবার কথা বলতে পারে নাকি? বেশক, বিলকুল তোমার মতো চপড় চপড় করে। শরৎকালের সকালে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর সরল হাসি দেখে আমারও বেশ লাগছিল। হঠাৎ শুনলাম রহমত মিনিকে বলছে, खोकी, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না? হ্যাঁ, বাঙালির ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুর বাড়ি শব্দটার সঙ্গে পরিচিত, কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে ছোট্ট মেয়েকে শ্বশুর বাড়ি সম্বন্ধে সজ্ঞান করে তোলা হয়নি। এজন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝতে পারল না, অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়ে চুপ করে থাকা নিতান্ত তার স্বভাব বিরুদ্ধ। তাই সে উল্টে জিজ্ঞেস করল, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করে বলল, না যাবে? আমি শ্বশুরকে মারবে। শুনে মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করে খুব হাসল। কি মজা, কি মজা, শ্বশুর মার খাবে, কি মজা, কি মজা। এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময় রাজারা দিগ্বিজয়ে বেরোতেন। আমি কলকাতা ছেড়ে কখনো কোথাও যাইনি, আর সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরে বেড়ায়। আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী। বাইরের পৃথিবীর জন্য আমার সব সময় মন কেমন করে। একটা বিদেশের নাম শুনলে যেমন আমার মন ছুটে যায়, তেমনি বিদেশি লোক দেখলেই অমনি নদী, পর্বত, অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনের মধ্যে ফুটে ওঠে, আর এক উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জেগে ওঠে। এদিকে আমি এমনই উদ্ভিজ্জ প্রভৃতির ঘর কোনো মানুষ যে আমার কোনটুকু ছেড়ে একবার বেরোতে হলেই মাথায় বজ্রাঘাত হয়। অতএব মনের আশ মেটানোর জন্য রহমতের সঙ্গে গল্প জুড়ব ভাবলাম। চেয়ার থেকে উঠে বাইরে এলাম। রহমত আর মিনি নিজেদের মতো গল্প করছে, আমিও এসে তাদের সঙ্গে বসলাম। রহমত আমাকে দেখে বলল, আসসালামু আলাইকুম বাবু। রহমত, তুমি কবে থেকে কলকাতায় আছো? तकरीबन 1 साल से बाबू। हामी और हमारा कुछ दोस्त 1 साल पहले कलकत्ता আসিয়েছিলাম। ভেতর ঘর থেকে মিনির মা ডাক দিলেন, মিনি, এই মিনি, শুনে যা। মা, আমি এখন খেলছি। শিগগিরই আয় বলছি, সারাদিন শুধু খেলা আর খেলা, আয় তাড়াতাড়ি। আমি মিনিকে চোখের ইশারায় ভেতরে যেতে বললাম। মাতৃদেবীকে রাগিয়ে তোলা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। মিনি ভেতরে চলে গেল। আমি রহমতের সঙ্গে গল্প জুড়ে দিলাম। তোমার দেশে চাষবাস হয় না? होता है बाबू, पिस्ता, बादाम, किशमिश, पर बहुत कम। रूखी सूखी जमीन আছে बाबू, दोनों तरफ पहाड़, गाड़ी चोले, ऊंट भी चोले। बारिश बहुत कम, बंजर जमीन আছে बाबू। हम लोग रेगिस्तान में घूमते रहते हैं ऊंट पे चल के। सल्वर का बादाम, हींग और बहुत सारा सामान लेके इधर आता है। और बाकी तुमको तो पता है बाबू। রহমতের সঙ্গে গল্প করতে করতে আমার যেন অনেকটা ভ্রমণের আশ মিটে গেল। দুধারে বন্ধুর দুর্গম, দগ্ধ, রক্তবর্ণ উঁচু পাহাড়, মাঝখানে সংকীর্ণ মরুপথ, বোঝাই করা উটের শ্রেণী চলেছে। পাগড়ি পরা বণিক ও পথিকরা কেউ বা উটে চড়ে, কেউ বা পায়ে হেঁটে এগিয়ে চলেছে। কারো হাতে বর্ষা, কারো হাতে সেকেলে চকমকি ঠোকা বন্দুক। কাবুলি মেঘ মন্ত্র স্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করতে লাগলো, আর তার ছবি আমার চোখের সামনে একটু একটু করে ভেসে উঠতে লাগলো। আমি রহমতকে জিজ্ঞেস করলাম, তোমার বাড়িতে কে কে আছে? घर पे हमारे তোমার লেখা হয়ে গেছে? এখানে বসে বসে গল্প করছো যে, কত বেলা হলো জানো? बाबू, हम এখন যাবে। खोकी किधर? ও ভেতরে আছে, এখন আসতে পারবে না। अच्छा अच्छा, खोकी के बोले देवे हम फिर काल আসবো। खुदा हाफिज। রহমত চলে গেল। আমিও দুর্গম মরুপথ ছেড়ে চলে এলাম আমার ঘরের ভেতরে।
মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। রাস্তায় একটা শব্দ শুনলে তার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাকে লক্ষ্য করে ছুটে আসছে। এই পৃথিবীটা যে সর্বত্রই চোর, ডাকাত, মাতাল, সাপ, বাঘ, ম্যালেরিয়া, শুঁয়োপোকা, আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ, এতদিন পৃথিবীতে বাস করেও সেই বিভীষিকা তার মন থেকে দূর হয়নি। সেদিন রাতে তিনি আমাকে বললেন, কি গো, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এমনিতে অনেক সময় আমার কাণ্ডজ্ঞান থাকে না, তবে নতুন করে আবার কি ঘটলো সেটা ঠিক বুঝতে পারলাম না। বললাম, কি হয়েছে? তুমি ওই কাবুলিটার সঙ্গে এত কথা বলো কেন? হ্যাঁ, কেন? তাতে কি হলো? ওরা কেমন লোক তুমি জানো না? কেমন লোক? ওদের চেহারা দেখেছ? তুমি তো রোজ রোজ বাড়ি থাকো না। ও আসে, মিনির সঙ্গে কি যে কথা বলে, সবসময় কি আমি অত খেয়াল রাখতে পারি? আরে তুমি এত চিন্তা করছো কেন? ছোট ছোট ছেলেমেয়েরা চুরি হয়ে যায়, শোনোনি? একজন ওরকম প্রকাণ্ড চেহারার কাবুলির পক্ষে একটা বাচ্চাকে চুরি করে নিয়ে যাওয়া কি একেবারেই অসম্ভব? না না না, অসম্ভব নয়, তবে অবিশ্বাস্য। তুমি আমার কথার গুরুত্ব দিচ্ছ না, কিন্তু কিছু একটা যদি হয়ে যায় তখন কি করবে? ওরা কি সাংঘাতিক হয় তোমার কোনো ধারণা নেই। তা ঠিক, তাহলে তুমি আমাকে কি করতে বলছো? ওর উপর একটু নজর রেখো, আর দয়া করে ওকে রোজ রোজ আসতে বারণ করে দাও। ও এলেই আমার বুকের ভেতরটা কেমন করতে থাকে। আচ্ছা, দেখছি। মনে মনে বললাম বটে দেখছি, কিন্তু তা বলে বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করতে পারলাম না। প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলে যায়। এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করবার জন্য সে বড় ব্যস্ত থাকে। বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে হয়। তবু একবার মিনিকে সে দর্শন দিয়ে যায়। দেখলে বাস্তবিক মনে হয় দুজনের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলছে। সকালে যেদিন আসতে পারে না, সেদিন দেখি সন্ধ্যের সময় এসেছে। সেদিনও সন্ধেবেলা ও এসেছিল। আমি আমার ঘর থেকে একটু চোখ তুলে দেখলাম, অন্ধকারে ঘরের কোণে ঢিলে ঢালা জামা পায়জামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখে বাস্তবিক হঠাৎ মনের ভেতরে যেন একটা আশঙ্কা উপস্থিত হয়। রহমত ডাক দিল, খোকি, ওই খোকি। মিনি হাসতে হাসতে বেরিয়ে এসে বলল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, আজ তোমার ঝুলিতে কি আছে? আজ কি আছে? আজ এক শের আছে। শের কি? শের, বাঘ। বাঘ তো জঙ্গলে থাকে, তোমার ঝুলিতে কি করে এলো? খোকি, এটা তো আমি জানি না। একটু আগে ঢিলে ঢালা জামা পায়জামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখে যে আশঙ্কা উপস্থিত হওয়ার সম্ভাবনা দেখা গেছিল, তা যেন কোথায় উধাও হয়ে গেল। দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরনো সরল পরিহাস দেখে আমার সমস্ত হৃদয় আশঙ্কার ভয় পেরিয়ে ভরে উঠল আনন্দে। শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। একদিন সকালে আমার ছোট ঘরে বসে প্রুফশিট সংশোধন করছি। বিদায় নেওয়ার আগে আজ 2-3 দিন ধরেই শীতটা খুব কনকনে হয়ে উঠেছে। চারদিকে একেবারে হিহিকার পড়ে গেছে। জানলা ভেদ করে সকালের রোদটা টেবিলের নিচে আমার পায়ের উপর এসে পড়েছে। সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হচ্ছে। বেলা বোধ করি 8টা হবে। মাথায় গলাবন্ধ জড়ানো প্রাতঃভ্রমণকারীরা প্রায় সকলেই ঘরে ফিরে এসেছে। এমন সময় রাস্তায় ভারী একটা গোলমাল শোনা গেল। চল বেটা, এবার তোর কি শাস্তি হয় দেখ। ব্যাপারটা কি? আর কি বলবো, এই যে কি করেছে দেখুন না। বাবা, তোর তো এবার জেল হবে। তাকিয়ে দেখি আমাদের রহমতকে 2 পাহারাওয়ালা বেঁধে নিয়ে আসছে, আর তার পেছনে কৌতূহলী ছেলের দল চলেছে।
রহমতের জামায় রক্ত চিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া। আমি বাইরে বেরিয়ে এলাম, পাহারাওয়ালাকে ডাকলাম, এই যে শোনো, একটু দাঁড়াও তো। পাহারাওয়ালা আমাকে বলল, কি হয়েছে বলুন? ওকে ধরে নিয়ে যাচ্ছ কেন? রহমত আমাকে দেখে বলল, আসসালামু আলাইকুম বাবু। কি হয়েছে রহমত? রহমতকে কিছু বলতে না দিয়ে পাহারাওয়ালা বলল, বেটা কাবলে মারামারি করে। রহমত, কি হয়েছে বলো তো? বাবু, আমার ঘরের পাশে একটা আদমি আমার থেকে कुछ पैसा उधार নিয়েছিল রামপুরি চাদর खरीदने के लिए। তো আমি ওর ঘরে গেলাম, ও দরওয়াজা খুলে বলল, তুমি কে ভাই? पहचाना नहीं? না তো। ওই আমার কাছ থেকে पैसा उधार नहीं लिया तुम? না তো, আমি তো আজ তোমাকে প্রথমবার দেখছি। টাকা কি করে নেব? झूठ मत बोलो साहिब, चुपचाप पैसा वापस करो। এ তো আচ্ছা মুশকিল হলো, তোমাকে আমি চিনিই না, টাকা দিতে যাবো কেন? देखो साहिब, पैसा नहीं लौटाने से बात बिगड़ जाएगा। पैसा वापस करो साहिब। না, কোনো টাকা দেবো না। क्या नहीं देगा? বললাম তো না। ओए खबीस की औलाद, हम तुमको पैसा दिया, तुम हमारा पैसा वापस नहीं करेगा तो हम तुम्हारा खून कर देगा। खुदा कसम, हम तुम्हारा खून कर देगा। রহমতের মুখে সব কথা শুনলাম। রহমত আমাকে বলল, एकदम घटिया इंसान बाबू, उधारी करे झूठ पे झूठ बोले যাচ্ছিল। बाबू बाबू, उस वक्त हमार दिमाग ठीक छिलो ना बाबू। ও কাবুলিওয়ালা, দেখলাম মিনি ঘর থেকে বেরিয়ে এসেছে। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হয়ে উঠল। তার কাঁধে আর ঝুলি ছিল না, তাই ঝুলি সম্বন্ধে তাদের রোজকার অভ্যস্ত আলোচনা হলো না। মিনি তাকে জিজ্ঞেস করল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তুমি শ্বশুর বাড়ি যাবে? সেখানেই যাচ্ছে কোকি, আমি সেখানেই যাচ্ছে। মিনি চুপ করে আছে। রহমত দেখল উত্তরটা মিনির কাছে হাস্যজনক হলো না। তখন হাত দেখিয়ে বলল, আমি ससुर के मारताम, पर क्या करे, खोकी हमारा हाथ बांधा आछे। ले चलो, तुम जिधर ले जाना ले चलो। মিনি আর কোনো উত্তর দিল না। পাহারাওয়ালা বলল, চল বেটা, অনেক সময় নষ্ট হয়ে গেছে, চল চল। পাহারাওয়ালা রহমতকে নিয়ে চলে গেল। আমি মিনিকে নিয়ে ঘরের ভেতরে চলে এলাম। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হল। তার কথা এক প্রকার প্রায় ভুলেই গেলাম। আমরা যখন ঘরে বসে অভ্যেস মতো প্রতিদিনের কাজের মধ্যে দিনের পর দিন কাটাচ্ছি, তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কি করে বছরের পর বছর আটকে আছে তা আমাদের মনেও উদয় হতো না। আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তা তার বাবাকেও স্বীকার করতে হয়। সে স্বচ্ছন্দে তার পুরনো বন্ধুকে ভুলে গেল। রহমত না আসার দুঃখ ভুলতে তার বেশি সময় লাগলো না। প্রথমে সে সহিসের সঙ্গে বন্ধুত্ব করল, পরে ক্রমে যত তার বয়স বাড়তে লাগলো ততই সখার পরিবর্তে একটি একটি করে সখী জুটতে লাগলো। আর এখন এমন অবস্থা যে তার বাবার লেখার ঘরেও তাকে আর দেখতে পাওয়া যায় না। আমি তো তার সঙ্গে এক প্রকার আড়ি করে দিয়েছি। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেছে। আবার আরো একটি শরৎকাল এসেছে। তবে এই শরৎকালের ভাব একটু অন্যরকম, কারণ আমার মিনির বিয়ের সম্বন্ধ স্থির হয়েছে। পুজোর ছুটির মধ্যে তার বিয়ে হবে। কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করে প্রতিগৃহে যাত্রা করবে। আজকের সকালটা অতি সুন্দর হয়ে উদয় হয়েছে।
বর্ষার পরে শরতের নতুন এই রোদটুকু যেন সোহাগায় গলানো নির্মল সোনার মতো রং ধরেছে। এমনকি কলকাতার গলির ভেতরকার অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁষি বাড়িগুলোর উপরেও এই রোদের আভা এক অপরূপ লাবণ্য বিস্তার করেছে। আমার ঘরে আজ রাত শেষ হতে না হতে সানাই বাজছে। সে বাঁশি যেন আমার বুকের উপরে হাড়ের মধ্যে থেকে কেঁদে কেঁদে বেজে উঠেছে। করুণ ভৈরবী রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রোদের সঙ্গে সমস্ত বিশ্বজগৎময় ব্যাপ্ত করে দিচ্ছে। আজ আমার মিনির বিয়ে। আরে এদিকে বাতি দিয়েছিস? বরের বাড়ি থেকে লোক গেলে বসবে কোথায়? আমাকেই সব দেখতে হবে দেখছি। সকাল থেকে ভারী গোলমাল, লোকজনের আনাগোনা, উঠোনে বাঁশ বেঁধে পাল খাটানো হয়েছে, বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাবার ঠুংঠাং শব্দ উঠছে। হাঁক ডাকে সীমা নেই। ভিয়েন বসবে, দুপুরের লোক খাওয়া, সন্ধেবেলা ওদিকে। আমি আমার লেখার ঘরে বসে হিসেব দেখছি। আসসালামু আলাইকুম বাবু। আমি তাকিয়ে দেখলাম রহমত এসে দাঁড়িয়েছে। প্রথমে তাকে চিনতেই পারিনি। ওর সেই ঝুলি নেই, সেই লম্বা চুল নেই, শরীরে আগের মতো সেই তেজ নেই। অবশেষে তার হাসি দেখে চিনতে পারলাম। বললাম, কিরে রহমত, কবে এলি? কাল শাম কো জেল সে ছুটা है বাবু। কথাটা শুনে কানে কেমন খট করে উঠল। কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখিনি। রহমতকে দেখে সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হয়ে গেল। আমার বারবার মনে হচ্ছে আজকের এই শুভ দিনে এ লোকটা এখান থেকে যত তাড়াতাড়ি চলে যায় ততই মঙ্গল। আমি রহমতকে বললাম, রহমত, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি একটু ব্যস্ত আছি, তুমি আজ এসো। কথাটা শুনেই সে সঙ্গে সঙ্গে চলে যেতে উদ্যত হল। অবশেষে দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করে বলল, বাবু, গুস্তাখি মাফ। এক দরখাস্ত ছিল, ও খোকিকে একবার দেখতে পাবো না? রহমতের সরল মনে বিশ্বাস ছিল যে তার ছোট্ট খুকি সেইভাবেই রয়েছে। সে যেন মনে করেছিল মিনি আবার সেই আগের মতো কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা বলে ছুটে আসবে। তাদের সেই অর্থহীন পুরনো হাসি, আলাপ, খেলা, এসবের কোনো পরিবর্তন ঘটবে না। এমনকি আগের সেই বন্ধুত্বের কথা ভেবে কোনো বন্ধুর কাছ থেকে চেয়ে চিনতে সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিশমিশ বাদামও এনেছিল। তার নিজের ঝুলি তো আর নেই। আমি বললাম, রহমত, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কারো সাথে তোমার দেখা হবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হল। স্তব্ধভাবে দাঁড়িয়ে একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে তাকালো। তারপর বলল, अच्छी बात है बाबू, हम जाता। खुदा हाफिज बाबू। এই বলে রহমত দরজার বাইরে বেরিয়ে গেল। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হল। মনে মনে ভাবছি যে তাকে ডাকবো, এমন সময় দেখি সে নিজেই ফিরে আসছে। আমার কাছে এসে বলল, बाबू, ये अंगूर और थोड़ा किशमिश बादाम खोकिर জন্য নিয়ে এসেছিলাম, ওকে একটু দিয়ে দেবে? হ্যাঁ। রহমত, দাঁড়াও, একটু দাঁড়াও, এই নাও, এই টাকাটা। আমি সেগুলো নিয়ে দাম দিতে উদ্যত হলে সে হঠাৎ আমার হাত চেপে ধরল। बड़ी मेहरबानी बाबू, वो हमको हमेशा याद रहेगा। जैसा अपनार बेटी, वैसा हमारा वतन में हमारा भी एक छोटी बच्ची आज है। वो हमें जब जब अपनार बाड़ी आसी खोकी के देखी, हमको हमारा बेटी याद आती। उसको याद करके हमें खोकीर জন্য पिस्ता बादाम मेवा নিয়ে আসি। আমি সওদা করতে আসি না বাবু, আমি সওদা করতে আসি না।
हमको पैसा नहीं चाहिए बाबू, हमको पैसा नहीं चाहिए। এই বলে সে নিজের মস্ত ঢিলা জামাটার ভেতর হাত চালিয়ে দিয়ে বুকের কাছে কোথা থেকে এক টুকরো ময়লা কাগজ বের করল। बाबू ये देखो तुम, देखो। পরম যত্নে ভাঁজ খুলে দুহাতে আমার টেবিলের ওপর মেলে ধরল। बहुत साल पहले वतन छोड़ते वक्त वो हमार बच्चीर हाथ का छाप लिए রেখেছিলাম বাবু। দেখলাম কাগজের ওপর একটা ছোট্ট হাতের ছাপ, ফটোগ্রাফ নয়, তেলের ছবিও নয়। হাতে খানিকটা ভুসি মাখিয়ে কাগজের ওপর তার চিহ্ন নেওয়া হয়েছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে নিয়ে রহমত প্রত্যেক বছর কলকাতার রাস্তায় রাস্তায় মেওয়া বেচতে আসে, আর সেই সুকোমল ক্ষুদ্র শিশুর হাতটুকুর স্পর্শখানি তার বিরাট বিরোহী বুকের মাঝে সুধা সঞ্চার করে রাখে। खोकी हमारा भी बच्ची अच्छे बाबू, আমি सौदा করতে আসিনি, हमको पैसा नहीं चाहिए बाबू। দেখে আমার চোখ ছলছল করে উঠল। তখন সে যে একজন কাবুলি মেওয়াওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তা ভুলে গেলাম। তখন বুঝতে পারলাম সেও যা, আমিও তাই। সেও এক বাবা, আমিও এক বাবা। তার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হাতের চিহ্ন দেখে আমার মিনির কথা মনে পড়ে গেল। আমি রহমতকে বললাম, তুমি একটু দাঁড়াও, আমি আসছি, চলে যেও না যেন। बहुत अच्छी बात बाबू। আমি ভেতরে গেলাম, মিনিকে দেখতে না পেয়ে ডাকলাম, মিনি, মিনি মা আমার, একবার শুনে যা তো। মিনির মা বললেন, আরে ওকে এখন আবার কি দরকার তোমার? ওকে একটু ডেকে দাও, ও একবার আমার সাথে বাইরে আসবে। আর কিছুক্ষণে মেয়ের বিয়ে, এখন তুমি ওকে কোথায় নিয়ে যাবে? রহমত এসেছে, মিনির সঙ্গে একবার দেখা করবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? কে না কে একটা বাইরের লোকের সঙ্গে তুমি মেয়েকে দেখা করাতে নিয়ে যাবে? তোমার কি আক্কেল জ্ঞান একেবারেই চলে গেছে নাকি? না যায়নি, রহমত দাঁড়িয়ে আছে, একবার মিনির সঙ্গে দেখা করে চলে যাবে। ও দাঁড়িয়ে থাক, একটা খুনের লোক, তার সঙ্গে আজ এই শুভ দিনে আমার মেয়ে কিছুতেই দেখা করবে না। আর তুমি বা ওকে দাঁড় করিয়ে রেখে ভেতরে চলে এলে কেন? ওকে বিদায় করো, এক্ষুনি বিদায় করো, এসব আমার একদম ভালো লাগছে না। ও চলে যাবে, মিনির সঙ্গে একবার দেখা করেই চলে যাবে। মিনি, মিনিমা। আমার ডাক শুনে রাঙা চেলি পরা কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে এসে দাঁড়ালো। কি বাবা? আমার সাথে একটু বাইরে চলো তো মা। আমার কোনো কথা যদি শোনে, এরকম একটা শুভ দিন মেয়ের বিয়ে বলে কথা কার না কার সঙ্গে দেখা করাতে নিয়ে গেল। আমি আর পারি না বাপু, যত জ্বালা হয়েছে আমারই, একটা উটকো খুনের লোক। অন্তঃপুরের অনেক আপত্তি কানে না নিয়ে আমি মিনিকে নিয়ে বেরিয়ে এলাম। তাকে দেখে রহমত কাবুলিওয়ালা প্রথমটা থতমত খেয়ে গেল। তাদের সেই পুরনো আলাপ আর জমল না। অবশেষে রহমত হেসে বলল, खोकी अच्छे बाबू, माशाअल्लाह। खोकी তুমি শ্বশুর বাড়ি যাবিস? মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে। এখন আর সে আগের মতো উত্তর দিতে পারল না। রহমতের প্রশ্ন শুনে লজ্জায় আরক্ত হয়ে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। আমার সেই দিনটার কথা মনে পড়ে গেল, যেদিন প্রথম রহমত কাবুলিওয়ালার সাথে মিনির আলাপ হয়েছিল। আমার
আমার মনটা কেমন যেন ব্যথায় ভরে উঠল। একটু সামলে আমি মিনিকে বললাম, তুই ভিতরে জামা। মিনি কোনো কথা না বলে ভেতরে চলে গেল। রহমত একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাটিতে বসে পড়ল। अल्लाह, गलती हमारी। इतने साल सलाखों के पीछे हम बैठा रहा और वक्त हमको पीछे छोड़ के आगे निकल गया। कुछ पता ही नहीं चला। हमार खोखियों को तो बड़ो हुए गेछे, क्या पता दोबारा मिलने पे मुझे पहचान पाएगी भी या नहीं। রহমত হঠাৎ স্পষ্ট বুঝতে পারল তার মেয়েটিও এর মধ্যে এরকমই বড় হয়ে গেছে। তার সঙ্গে আবার নতুন করে ভাব জমাতে হবে। তাকে ঠিক আগের মতো তেমনটি আর পাওয়া যাবে না। এতগুলো বছরে তার কি হয়েছে তাই বা কে জানে। ঘরের ভেতর থেকে সানাইয়ের আওয়াজ ভেসে আসছে। সকালবেলায় শরতে স্নিগ্ধ রোদের আলোর মধ্যে সেই সানাইয়ের সুর শুনতে শুনতে রহমত কলকাতার এক গলির ভেতরে বসে আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখতে লাগলো। সেখানে তার ছোট্ট মেয়ে আর ছোট্টটি নেই, অনেক বড় হয়ে গেছে। আমি একখানা নোট নিয়ে তাকে দিলাম। বললাম, এই নাও রহমত, এটা রাখো। তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও। মেয়ের সঙ্গে তোমার দেখা হলে তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হবে। शुक्रिया बाबू, खोकी बहुत ভালো থাকবে। खोकी बहुत ভালো থাকবে बाबू। पठान का दुआ बाबू, बाप का दुआ बाबू। खोकी बहुत ভালো থাকবে। नूरे खुदा दिखा दे दिलासा तू जरा। खुदा हाफिज बाबू। রহমত চোখের জল মুছে বিষণ্ণ পায়ে চলে গেল। कोई मंजिल पुकारे, किस राह पे वो जाए, एहसान कर तू मौला, मंजर तू दिखा दे ऐ खुदा। তুমি শ্বশুর বাড়ি যাবে? যাবে? আমি শ্বশুরকে মারবে? এই টাকাটা দান করে হিসেব থেকে উৎসব সমারোহের দু একটা অঙ্গ ছেঁটে দিতে হলো। যেমন মনে করেছিলাম তেমন করে ইলেকট্রিক আলো জ্বালাতে পারলাম না। গড়ের বাদ্য এলো না। অন্তঃপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করতে লাগলেন। কিন্তু দূর দেশে থাকা এক কাবুলিওয়ালা তার মেয়ের কাছে ফিরে গেল। আর সেই মঙ্গল আলোকে আমার মেয়ের শুভ উৎসব উজ্জ্বল হয়ে উঠল। दिखा दे दिलासा तू जरा, दिखा दे दिलासा तू जरा। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।